দেখো তাহলে 35 বলেছে ইন্ডিয়ান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কগুলো 100x না লেখ ধরে করবো। আচ্ছা, টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 10% ডিড নট ভোট। 10% ভোট দেয়নি, তাহলে আমি টোটাল ভোট আমি কি ধরলাম, এক্স ধরে করছি। টোটাল ভোট আমি ধরে নিলাম এক্স। 10% ডিড নট ভোট। আচ্ছা, 10% যদি না দিয়ে থাকে তাহলে ভোট পড়েছে কতগুলো? 10% মানে হচ্ছে কি একের 10, একের 10, তার মানে 10টার মধ্যে থেকে একটা ভোট পড়েনি, তার মানে 9টা ভোট পড়েছে 10টায়। তাহলে 10টায় যদি 9টা ভোট পড়ে থাকে তাহলে এক্সট্রায় কতগুলো আছে, তাহলে এক্স দিয়ে গুণ করে দিলাম। বেশ, তাহলে টোটাল ভোট হচ্ছে এটা, এটা হচ্ছে কাস্টিং ভোট। এখান থেকে এটুকু, এটা হচ্ছে কাস্টিং ভোট। বেট, এর মধ্যে কি বলেছে, 300 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে এখান থেকে যদি আমি 300 ভোট বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভ্যালিড ভোট পেয়ে যাবে। এখান থেকে আমি 300 ভোট বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এই পুরোটা হয়ে গেল এবার ভ্যালিড ভোট। উইনার গেট 60% অফ দ্য ভোটিং লিস্ট। আচ্ছা, ভোটিং লিস্ট মানে হচ্ছে টোটাল ভোটের, ভোটিং লিস্ট মানে হচ্ছে টোটাল ভোটের হচ্ছে গিয়ে উইনার পেয়েছে কত, 60%, অ্যান্ড ওন বাই 900 ভোট। তাহলে উইনার যদি, আচ্ছা উইনার পেয়েছে 60% অফ দ্য ভোটিং লিস্ট অ্যান্ড ওন বাই 900 ভোটস। আচ্ছা করে দেখো, উইনার গেট 60% অফ দ্য ভোটিং লিস্ট, তাহলে উইনার যদি 60% পায়, উইনার পাচ্ছে 60% ভোটিং লিস্টের, তাহলে লুজার কত পাবে, 50%। তাহলে উইনার কত ভোটে জিতলো, অ্যান্ড ওন বাই 900 আন্ডার নাম্বার অফ ভ্যালিড ভোটস। আচ্ছা, তাহলে উইনার লুজারকে পরাজিত করেছে তোমার হচ্ছে কি 20% ভোটে। 20% ভোট মানে 1/5 ভোটে। তাহলে এর 1/5 ক্যালকুলেশন করে দেখো, সেটা হচ্ছে গিয়ে 900 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, তাহলে আমার চেয়েছে নাম্বার অফ ভ্যালিড, নাম্বার অফ ভোটার লিস্ট, মানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 9x বাই 10 মাইনাস 300 সমান হচ্ছে গিয়ে একবারে কত হচ্ছে, 5×9 = 45, 4500। আচ্ছা, এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে 9x/10 সমান হচ্ছে কি 4800। আচ্ছা, এটা তো কাটলো না, 4800। আমার তো এরকমই হয়ে আছে। আচ্ছা দাঁড়াও, 4800। Two candidate participants, 10% did not vote and 300 votes declared invalid, and winner gets 60% of the voting list. Winner gets 60% of the voting list and won by 900 votes. তাহলে এখানে কিছু একটা ভুল করছে। ভোটিং লিস্ট বলতে টোটাল ভোট, এই জায়গায় তাহলে ভুল করা হচ্ছে। তারা ভোটিং লিস্ট মানে হচ্ছে টোটাল ভোট। এক মিনিট দাঁড়াও, রেকর্ডিং এ দিলে হবে না। আমি চলো অন্যভাবে করি এটা। এটা এক্স ধরে তো মেলাতে পারলাম না। এটা একটা পদ্ধতি আছে যে আমি টোটাল ভোটটা 100x হচ্ছে। হুম, এখানে 2000 বেরিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা ঠিক আছে, আরেকবার চেক করে নিচ্ছি, দাঁড়াও। টোটাল ভোট হচ্ছে 100x, দেখি এবার হয় কি। টোটাল ভোট হচ্ছে কি, আমি 100x ধরলাম, এখানে সুবিধা হয়ে যাবে। আচ্ছা কি বলেছে, 10% ডিড নট ভোট, ঠিক আছে, 10% ভোট দেয়নি, তার মানে কাস্টিং ভোট হচ্ছে কি তোমার 90x, কাস্টিং ভোট হচ্ছে 90x। 300 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড, 300 ভোটস যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে ভ্যালিড ভোট কত হয়ে যাবে বলো, 90x মাইনাস 300। এদের সমস্যা কিছু নেই, তাই না?
টোটাল ভোট করেছে হচ্ছে কি 90x, এখান থেকে আমি 300 ভোট বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ভ্যালিড ভোট। এবার এবার উইনার আর লুজারে ব্রেক হয়ে যাচ্ছে, উইনার এবং লুজার। উইনার কতটা ভোট পেয়েছে? উইনার পেয়েছে তোমার হচ্ছে কি, দেখো বলে দিয়েছে 60x, যেটা টোটাল ভোট তার 60%, যেটা টোটাল ভোট তার 60% হচ্ছে উইনার পেয়েছে। তাহলে এবার বলো লুজার তাহলে কতটা পেয়েছে গো? ভ্যালিড ভোট থেকে এটা বাদ দিয়ে দিবো, ভ্যালিড ভোট থেকে তুমি যদি বাদ দাও তাহলে কত হয়ে যাবে? 30x মাইনাস 300, তাই না? বলো বোঝা গেল কিনা? হ্যাঁ বেশ। হুম উইনার মাইনাস লুজার যদি করি তাহলে কত হচ্ছে? 30x মাইনাস হচ্ছে প্লাস 300, একই রকম ক্যালকুলেশন হচ্ছে, এবং এটা সমান হচ্ছে 900, এটা সমান হচ্ছে কি 900। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, তাহলে 30x দিস ইকুয়ালস টু 600, x সমান হচ্ছে কত? x সমান হচ্ছে 20, শূন্য শূন্য কেটে যাচ্ছে 20। তাহলে আমাকে বলেছে, আচ্ছা এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটার্স বলেছে, সরি, ভ্যালিড ভোটার্স যদি হয় তাহলে এটা বের করতে হবে, তাহলে ভ্যালিড ভোটার্স বের করতে হবে, তাহলে ভ্যালিড ভোটার্স যদি বের করতে হয় তাহলে কত হয়ে যাবে? তাহলে ওখানে ঠিকই আছে, ক্যালকুলেশন ঠিকই আছে, ভ্যালিড ভোটার্স হচ্ছে কি তোমার 90x মাইনাস 300, তার মানে 1800 মাইনাস 300, মানে কত হচ্ছে? 1500। টোটাল ভোট যদি বলতো তাহলে 20,000, ঠিকই আছে। তাহলে আমরা যেটা এক্স ধরে করেছি সেটাও কিন্তু ঠিক করেছি, সেটাও ক্যালকুলেশন ঠিকই বেরিয়েছে, কিন্তু এক্স ধরে না একটু তোমার ক্যালকুলেটিভ হয়ে যাবে অঙ্কটা। হুম, এক্স ধরে একটু ক্যালকুলেটিভ হয়ে গেল না, দেখো অনেকটাই ক্যালকুলেশন করতে হচ্ছে এক্স ধরে। আমার মনে হয় এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা শুধু একটু 100x ধরে করো। দেখো এখানে, এখানেও টোটাল ভোট কত বেরিয়েছে? 2000, এখানেও কিন্তু টোটাল ভোট 2000 বেরোবে, এক্স এর মান 20 মানে 100x মানে কত হয়ে যাবে? 100x মানে হচ্ছে তোমার 2000 হয়ে যাবে। তাহলে এটা 100x ধরে করো, তাহলে বেশি সুবিধা হবে, এইভাবে করে লাভ হবে না, টাইম টেকিং হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ এটা এইভাবেই করো, এটা প্র্যাকটিস করে করে আসবে যে কোনভাবে বেশি সুবিধা হবে। হুম, যখনই দেখবো, যেমন আমি অঙ্ক করতে করতে বুঝতে পারছিলাম যে, যেহেতু আমি এর আগে করেছি, অঙ্ক করতে করতে বুঝতে পারছিলাম যেটা এক্স ধরে করলে টাইম টেকিং হয়ে যাবে, 100x ধরে করলে বেশি ইজি হয়ে যাবে। হুম, আচ্ছা, এখানে আর কোনো অঙ্ক তাহলে এরকম, আর কোনো অঙ্ক আছে? হ্যাঁ একটু বলেছি। 53, এই কোশ্চেনটা তোমাদের বলেছি, তবে এই কোশ্চেনটা আমি করাতাম আজকে, এই টাইপটাও করাতাম তোমাদের। এখানে কিছু কোশ্চেন আছে তোমাদের করিয়েছিলাম স্যার পরীক্ষার আগে, কিন্তু আরেকবার বলে দিচ্ছি। কি বলেছে? এ dishonest shopkeeper promised to sell his goods, আচ্ছা, dishonest shopkeeper makes a cheating of 10%, এটা 100 টাইমস না, 100%, এটা 10% হবে, বুঝলে? এটা ভুল আছে। এই dis- আচ্ছা তাহলে তো পার। হ্যাঁ, এটা এবার এবার ট্রাই করো, এবার পেরে নেবে। এটার অ্যান্সার আবার দুটো হয়, বুঝলে? অ্যাকচুয়াল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এখন টিসিএস কি নিচ্ছে জানি না যদি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 22.29%, কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষায় 21% নিয়ে এসছে, মানে এবি রুল অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার সেটা হচ্ছে 22.29%। আমি তোকে একবার বলে দিই, দেখে নাও এরকম ভাবে করেছে হয়তো। এই ধরে নাও 100 গ্রাম জিনিসের দাম হচ্ছে 100 টাকা, 100 রুপিস। তো শপকিপার কি করছে? যখন কিনছে তখন 10% চিটিং করছে। 10% চিটিং করা মানে ও নিচ্ছে 110 গ্রাম, কিন্তু বলছে যে আমি 110 গ্রাম নিইনি, আমি 100 গ্রাম নিয়েছি। বলছে আমি, রেকর্ডিং হচ্ছে দাদা? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমি অন করে দিচ্ছি। দেখো ডিসঅনেস্ট শপকিপার কি বলছে, যে আমি ধরে নিলাম যে লেট 100 গ্রাম জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তাহলে ও নিচ্ছে 110 গ্রাম, কিন্তু বলছে যে আমি 100 গ্রাম নিয়েছি, বলছে আমি 100 গ্রাম নিয়েছি। তাহলে 100 গ্রামের দাম কত আসবে? 100 গ্রামের দাম 100 টাকা, তাই না? নিচ্ছে 110 গ্রাম কিন্তু দিচ্ছে 100 গ্রামের দাম। হুম, আচ্ছা,
এবার যখন বিক্রি করছে তখন আবার চিটিং করছে, আবার 10% চিটিং করছে অ্যাট দ্য টাইম অফ সেলিং। 10% চিটিং করা মানে কি, দিচ্ছে 90 গ্রাম কিন্তু বলছে আমি 100 গ্রাম দিয়েছি। দিচ্ছে 90 গ্রাম কিন্তু বলছে আমি 100 গ্রাম দিয়েছি। তাহলে 100 গ্রামের দাম কত? 100 টাকায় আসছে। তাহলে এই যে আমাকে কি করতে হবে? আমাকে কোয়ান্টিটিটা সেম করতে হবে। যে তাহলে আমরা প্রফিটটা বুঝতে পারবো। তাহলে কোয়ান্টিটি সেম করার জন্য আমি কি করলাম? এটাকে 11 দিয়ে গুণ করলাম। আর উপরেরটাকে আমি কি করলাম? 9 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে দেখো উপরে হচ্ছে তোমার 990 গ্রাম, এখানেও কি হচ্ছে? 990 গ্রাম। তাহলে এখানেও তোমাকে তাই করতে হবে। এখানে 9 দিয়ে গুণ করলাম মানে এখানে 900 গ্রাম। আর এখানে 11 দিয়ে গুণ করলাম মানে কত হয়ে গেল? 1100। 1100 টাকা হয়ে গেল। তাহলে প্রফিট কত করলাম? প্রফিট হচ্ছে গিয়ে 200 টাকা। এই যে 200 টাকা প্রফিট করছি কত টাকায়? 900 টাকায়। 200 টাকায় প্রফিট যেটা করছি, কারণ কিনেছি 900 টাকায়। সিপি লেখা আছে দেখো, কিনেছি 900 টাকায়। তাহলে 2 এর 9, আর 2 এর 9 মানে হচ্ছে 22 পূর্ণ 2 এর 9। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, 22 পূর্ণ 2 এর 9%। কিন্তু এবি রুল দিয়ে অনুযায়ী এখনো এসএসসি নেয় মনে হয় অ্যান্সারটা, কারণ টিসিএস যে নিয়েছে, টিসিএস এটাকেই কপি করে। আর ওদেরকে আবার কপি আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে 10 প্লাস 10, 10 এটা কিন্তু ভুল অ্যান্সার একবারে। এটা অ্যান্সার হবে না। কিন্তু তবুও মনে রাখো যে দুটো অ্যান্সারই নিতে পারে। যদি এটা থাকে তাহলে এটা দিব, যদি এটা থাকে এটা। বোঝা গেল? হ্যাঁ, এটা কিন্তু প্রফিট লসের অঙ্ক ছিল। এখানে ভুল করে পার্সেন্টেজের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন এখানে পার্সেন্টেজ থেকে? হ্যাঁ। 5 দিনের একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা। আচ্ছা, টাইপ 13 এটাও তো আমাদের আলোচনা করতাম। হুম, এটা আলোচনা করতাম। চলো, এখানেই বলে দিলাম। এটা অ্যাকচুয়ালি প্রফিট লসের অঙ্ক। আচ্ছা, কি বলেছে? এ ম্যান পারচেজ সাম নাম্বার অফ অরেঞ্জ অ্যাট দ্য রেট অফ 11 অরেঞ্জ ফর রুপিস 1। টাকায় 11টা অরেঞ্জ নিয়েছে। হাউ মেনি ফর হাউ মেনি ফর এ রুপিস ডিড হি সেল টু গেইন 10%? তাহলে 10% প্রফিট করতে গেলে ওকে টাকায় কতগুলো বিক্রি করতে হবে? প্রথমে আগে আমরা নরমাল মেথডে শিখছি, ঠিক আছে? দুটো মেথডই তোমাকে শিখে রাখতে হবে। এই জন্যই শিখে রাখতে হবে যে আমাদেরকে এই অঙ্কগুলো, ছোট ছোট অঙ্কগুলো অনেক সময় কি হয় যে তোমাদের হয়তো ডেসক্রিপটিভ যদি কোনো রকম অঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে। তো আমরা যদি বলি যে কস্ট প্রাইস কত হচ্ছে, আমি যদি 11টা অরেঞ্জ 1 টাকায় কিনি, 11টা অরেঞ্জের দাম হচ্ছে 1 টাকা, তাহলে কস্ট প্রাইস কি হয়ে গেল? 1/11। এটা হচ্ছে কস্ট। আচ্ছা, পারচেজ করলাম। বলছে হাউ মেনি অরেঞ্জ ফর রুপিস ডিড হি সেল টু গেইন 10% প্রফিট? তাহলে 10%। আচ্ছা, এখানে এখানে একটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল সিএলই, আর এটা হচ্ছে কি তোমার প্রাইস। আর্টিকেল, এটা হচ্ছে প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হতে হবে? 1/11। 10% প্রফিট করতে চাইছো তো, তাহলে 10% প্রফিট করার মানে তোমাকে বিক্রি করতে হবে 110 টাকায়। 100 টাকার জিনিস তোমাকে 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে? 0 0 কেটে গেল, 11 11 কেটে গেল, 1 এর 10। এখান থেকে অ্যান্সার চলে আসবে। এখান থেকে এটা উপরেরটা কি রিপ্রেজেন্ট করবে? প্রাইস। আর নিচেরটা কি রিপ্রেজেন্ট করবে? আর্টিকেল। তার মানে টাকায় আমাকে কতগুলো বিক্রি করতে হবে? টাকায় 10 টা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10। 10 টি আর্টিকেল পার রুপিস। টাকায় তোমাকে 10 টা বিক্রি করতে হবে। এটাই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল? এটা তো এক মানে বড় মেথড। মানে ঐচ্ছিক নিয়মে লিখেও তুমি করতে পারো। যে তাহলে কি হলো? এরকম ভাবে অনেকে লিখে করে। উম কি বলবো যেন? হ্যাঁ, সিপি তে লিখে যে 11টি আর্টিকেলের দাম 1 টাকা, 11টি আর্টিকেলের দাম 1 টাকা, তাহলে একটা আর্টিকেলের
কস্ট প্রাইস কত হলো 1/11, এটা হচ্ছে সিপি হয়ে গেল। 1/11 এটা হচ্ছে সিপি। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 1/11, 1/11 ইন্টু 110/100 করলাম, তাহলে কি হলো 1/10, এত রুপিস পার আর্টিকেল। তার মানে আমরা কি করছি, এত রুপিস পার আর্টিকেল মানে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল আমরা বিক্রি করছি, বা এরকম বলবো যে 1/10 টাকায়, 1/10 এত টাকায় আমরা বিক্রি করছি একটা আর্টিকেল। তাহলে 1 টাকায় আমরা কতগুলো বিক্রি করব, 10টি। এরকম ভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে করবে। কিন্তু আমাকে এরকম ভাবে নিয়ে এসে বুঝতে হবে, এরকম ভাবে ফার্স্ট করতে পারবো। আর একটা শর্টকাট আছে, আমরা ওইভাবেই করব, এইভাবে করব না। ঠিক আছে? এটা যখন আমরা শিখবো, যখন যখন সাবজেক্টিভ থাকবে তখন এরকম ভাবে ভাববো, লিখে যখন করতে হয়। কিন্তু আমরা নর্মালি যদি করি তাহলে এরকম ভাবে করবো। দেখো, যে জিনিসটা আমি 10% প্রফিট করছি, 10% প্রফিট, একটা জিনিস বিক্রি করে আমি 10% প্রফিট করছি, 10% প্রফিট মানে 1/10। তাহলে নিশ্চয়ই জিনিসটার কস্ট প্রাইস কত ছিল, 10 টাকা, এবং সেলিং প্রাইস কত আছে, সেটা হচ্ছে কি তোমার 11 টাকা। একটু ভাবতে দাও আর একটা জিনিস। হুম, এবার একটা জিনিস দেখো, এখানে একটা জায়গায় একটা জিনিস কিন্তু কমন আছে, সেটা হচ্ছে টাকায়। 1 টাকায় কিনে আবার 1 টাকায় তুমি বিক্রি করছো, দেখো 4 রুপিস। এই 1 টাকায় কিনে 1 টাকায় যখন তুমি বিক্রি করবে, 1 টাকায় কিনে যখন 1 টাকায় তুমি যখন কোনো জিনিস বিক্রি করবে, তখন প্রাইসের যেটা রেশিও হবে তার উল্টো কিন্তু আর্টিকেলের রেশিও হবে। কেন? দেখে নাও, যে প্রাইসের রেশিও কি? প্রথমে প্রাইস নিলাম, যে 10 টাকা আর 11 টাকা। একটা জিনিস একদম কস্ট প্রাইস কত, 10% প্রফিট করছি মানে কস্ট প্রাইস 10 টাকা, বিক্রি করছি তোমার 11 টাকায়। যেটা প্রাইসের রেশিও হবে তার উল্টোটাই কিন্তু কোয়ান্টিটি রেশিও। কোয়ান্টিটি মানে কি হচ্ছে, দেখো এটা 11 নিলে 10 হবে। প্রাইসের যেটা রেশিও হবে তার উল্টোই কোয়ান্টিটি রেশিও হবে। কেন? যেখানেও দেখো এক্সপেন্ডিচার কত, 110, এখানেও এক্সপেন্ডিচার কত হচ্ছে 110। আমরা কি বলেছিলাম, যে প্রাইস ইনটু কোয়ান্টিটি মানে হচ্ছে এক্সপেন্ডিচার, মানে খরচ। আগেও খরচ তোমার 110 টাকা ছিল, এখনো খরচ তোমার কি হচ্ছে 110 টাকায় আছে, কোনো চেঞ্জ হয়নি। আগেও খরচ হচ্ছে 110, এখনো খরচ হচ্ছে কি তোমার, আগে খরচ কত ছিল 110 টাকা, এখনো খরচ হচ্ছে 110 টাকা। তাহলে এরকম কোশ্চেনে যদি থাকে যে টাকায় বা 2 টাকায়, আগে 10 টাকা বলেছে এখনো 10 টাকা আছে, হুম? তাহলে যখনই তোমার খরচ সেম হয়ে যাবে, তখন প্রাইসের যেটা রেশিও হবে তার উল্টোই কি হয়ে যাবে, কোয়ান্টিটি রেশিও হবে। তাহলে প্রাইসের রেশিও কি ছিল, 10% প্রফিট করেছে মানে 10 টাকা থেকে 11 টাকা হয়েছে। তাহলে কি হয়ে যাবে, যেহেতু টাকায় 2 জায়গাতেই বলা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি কি হয়ে যাবে, 11:10। তার মানে এই যে দেখো, 11 রিপ্রেজেন্ট করছে 11 কে, 11 আর্টিকেল। কেন? যে আমাকে কোশ্চেনে তো বলেই দিয়েছে, কোশ্চেনে কি বলেছে, যে 1 টাকায় 11 টা আর্টিকেল আমি কি করেছি, কিনেছি। তাহলে এটা হচ্ছে কি তোমার কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত করতে হবে? এখানে কত দিয়ে গুণ করছো? এখানে 1 দিয়ে গুণ করছো। এই 11 পেতে গেলে আমাকে 1 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এখানেও কি করব? 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 টি, 10 আর্টিকেল। আরেকটা অঙ্ক দেখো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কতগুলো আর্টিকেল বিক্রি করতে হবে? এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। তাহলে আর্টিকেল আমাকে বিক্রি করতে হবে টাকায় কতটা? 10 টি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। পরেরটাও দেখো, ওইরকম ভাবেই করো। পরেরটা আরেকটা দেখে নাও, তাহলে তো বুঝতে পারবে। 54, 55, এই টাইপটা হয়ে যাচ্ছে কমপ্লিট। তুমি কি করছো দেখো, কিচ্ছু দেখবো না। পার্সেন্টেজ কি হচ্ছে, 25% প্রফিট। দেখবো ল্যাঙ্গুয়েজে কি আছে। 25টা অরেঞ্জ আমি নিয়েছি ইনিশিয়ালি 1 টাকায়। হাউ মেনি অরেঞ্জ, 4 রুপিস। 4 রুপিস মানে আবার 1 টাকায় বিক্রি করে, যাতে করে আমার 25% প্রফিট হয়। 25% প্রফিট মানে হচ্ছে 1/4। তার মানে কি হচ্ছে, বা তুমি এরকমও লিখতে পারো, যে প্রাইসের যেটা রেশিও, সেটা হচ্ছে, একটা হচ্ছে কস্ট প্রাইস আর একটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস 100 টাকা হলে সেলিং প্রাইস কি হবে, 125 টাকা। কস্ট প্রাইস 100 টাকা হলে সেলিং প্রাইস হবে 125 টাকা।
তাহলে ক্যালকুলেশন করলাম, 4 হলো। ক্যালকুলেশন করলাম 5। আর রেশিও কত হয়ে গেল? 4:5। এটা হচ্ছে প্রাইসের রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? 5:, কোয়ান্টিটি রেশিও হয়ে যাবে 5:4। প্রাইসের যেটা রেশিও হবে তার উল্টো কি হয়ে যাবে? কোয়ান্টিটি রেশিও হয়ে যাবে। কেন? যে ৳1 কিনে আমাকে ৳1 বিক্রি করতে হচ্ছে। তাহলে এই যে কোয়ান্টিটি এটা রিপ্রেজেন্ট করছে 25 টা, ইনিশিয়াল 25 টা যেটা অরেঞ্জ সেটাকে। তাহলে 5 এর সাথে 5 গুণ করলাম। তাহলে বিক্রি করবে কতগুলো? 20 টি। ক্লিয়ার? হ্যাঁ, এরকম করে করেছো কি সবগুলো? হ্যাঁ। ওই লিখে করছি। আচ্ছা, লিখে, লিখে করছিলে এখানে। এখানে দেখো আরেকটা জিনিস আছে। লিখে, লিখে করছিলে ঠিক আছে। কিন্তু এই কোয়েশ্চেনটা আমি তাহলে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হয় যে এরকমভাবে টুকে রাখবে অঙ্কগুলো। এখানে যেমন এই কোয়েশ্চেনটা বলেছে দেখো, বাই সেলিং 32 অরেঞ্জ ফর এ রুপিস, এ ম্যান লস 40%। হাউ মেনি ফর এ রুপিস? এই যে দেখো ফর এ রুপিস, এখানেও কি হয়েছে? ফর এ রুপিস। সেম জিনিস বলা হয়েছে। মানে এক্সপেন্ডিচার সেম। হাউ মেনি ফর এ রুপিস ডিড হি সেল টু 120%? এখানে দুটো পার্সেন্টেজ আছে। প্রথম সেইজন্য দুটো পার্সেন্টেজ থাকলে কি করব? আমি লিখে করতে পারবো কিন্তু লিখে করতে যাব না। আমরা প্রাইস এর রেশিও নিব। প্রথম ক্ষেত্রে ও কি করেছে? একটা জিনিস বিক্রি করে 40% লস করেছে। তাহলে 40% লস মানে সেক্ষেত্রে ৳60। দুটো পার্সেন্টেজ থাকলে এরকম ভাবে এগাবো। একটা পার্সেন্ট থাকলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু দুটো পার্সেন্টেজ থাকলে এরকম ভাবে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে সে তোমার 40% লস হলো। তার মানে ৳60 বিক্রি করেছে জিনিসটা। ৳100 র জিনিস ৳60। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে ও আ কি করেছে? যে তোমার 20% প্রফিট করেছে। তার মানে ৳120। তাহলে প্রাইস এর রেশিও আমি করে নিলাম। প্রাইস এর রেশিও যদি কত হচ্ছে 1:2। তাহলে যেহেতু কি হচ্ছে তোমার এখানে ফর এ রুপিস করে বলা আছে, এক্সপেন্ডিচার সেম, তাহলে কোয়ান্টিটি কি হয়ে যাবে? 2:1। বেশ, ইনিশিয়াল কোয়ান্টিটি এটাকে রিপ্রেজেন্ট করবে 32 টা অরেঞ্জ। তাহলে এখানে কত দিয়ে গুণ করব? 16। তাহলে এখানেও কি করব? 16 দিয়ে। তাহলে 16 টি। এটাই অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, পরেরটা করো তো, পরেরটা। আমি আরেকটা অঙ্ক করাবো এখানে। এটা এই টাইপটা আমি করিয়েছি কিন্তু আরেকটা অঙ্ক আমি করাবো। কারণ ওটা ওটা বুঝতেই হবে। ওটা বুঝলে তাহলে তোমার কমপ্লিট হলো বোঝা। দাঁড়াও কোশ্চেনটা খুঁজি। আচ্ছা, এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে কিছু। দাঁড়াও। By selling 12 oranges for rupees, a man lost 20%. How many for rupees did he sell? Did he sell to earn? আচ্ছা দাঁড়াও, to earn 20%। এখান থেকে এইটুকু ভুল আছে। এখান থেকে এটুকু ভুল আছে, হ্যাঁ? এটা অন্য কোশ্চেনে টুকে দেওয়া হয়েছে। এটা ওভাবে করলে তো হ্যাঁ, অ্যান্সার কতটা হচ্ছে? 80 হবে, হ্যাঁ? এটার মানে দুটো কোশ্চেন পাশাপাশি দুটো কোশ্চেন দেখে, দেখে টুকতে গিয়ে আমি এই কোশ্চেনটা ভুলবশত ওই কোশ্চেনে টুকে দিয়েছি। এটা অ্যান্সার 80 হবে। অপশন গুলো তাহলে ভুল। হ্যাঁ, অপশন গুলো ভুল আছে। কোশ্চেন ওই বই থেকে কোশ্চেন টুকতে গিয়ে কি হয়েছে? আর একটা কোশ্চেন পরের কোশ্চেনটা কিছুটা টুকে দিয়েছে আর অপশন গুলো পরের অপশনটা তুলে নিয়েছে। এটাই ভুল হয়েছে। এটা পরের কোশ্চেনের লাইনটা। ঠিক আছে? তাহলে এই তুমি ঠিক বের করেছো। আমি এর সাথে আরেকটা কোশ্চেন লিখিয়ে দিয়েছি। তোমাদের এই কোশ্চেনটা আমি করিয়েছি। কিন্তু তারপরে আমি আরেকবার করিয়ে দিচ্ছি। কারণ এই কোশ্চেন গুলো অনেক সময় ভুলে যাই। এই টেকনিক আমরা করছি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে লিখে নাও। বাই সেলিং, কত নম্বর কোশ্চেন ছিল এটা? 57, এটা 50।
7 এর A। By selling 45 oranges, by selling 45 oranges for rupees, for rupees by selling 45 oranges for rupees 40, a man lost 20%. By selling 45 oranges for rupees 40, a man lost 20%. How many did he sell? How many did he sell for rupees? How many did he sell for rupees 24 to earn 20%? কোশ্চেনটা কি বলো দেখো, এইখানে কি এক্সপেন্ডিচার সেম আছে? বলো। 40 টাকায় by selling 45 oranges for rupees 40, a man lost 20%. তাহলে প্রাইস আর রেশিও প্রথমে আমি নিচ্ছি দেখো। বলছে হাউ মেনি ডিড হি সেল ফর রুপিস 24, কিন্তু এখানে দেখো সেম নেই। হাউ মেনি রুপিস, হাউ মেনি ডিড হি হাউ মেনি ডিড হি সেল ফর রুপিস 24, তাহলে 24 টাকায় কতগুলো সেল করবে, যার জন্য ওর কি হচ্ছে 20% প্রফিট হবে। তাহলে আমরা ওই মেথডে করার জন্য আমাকে কি করতে হবে বলতো? আমি যদি ওই মেথডে করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, যে আমি এক্সপেন্ডিচারটাকে সেম করে দেবো। আগেও 40 টাকা কিনেছি, এখনো 40 টাকা আমি বিক্রি, আগে 40 টাকায় কিনেছি 45টা অরেঞ্জ, এখন তাহলে 40 টাকায় কতগুলো অরেঞ্জ বিক্রি করবো যার জন্য 20% প্রফিট হবে। কিচ্ছু করিনি। এখানে 24 এর জায়গায় আমি 40 ভেবে অঙ্কটা করবো, দিয়ে পরে আমি 24 নিয়ে আসবো। তাহলে প্রাইস এর রেশিও কি হবে? তুমি প্রথমে 45টা অরেঞ্জ যখন বিক্রি করেছিলে 40 টাকায়, কিনেছিলে, তখন 20% তোমার লস হয়েছিল। সেলিং করেছিল, সরি। যখন তুমি সেলিং করেছিলে 45টা অরেঞ্জ 40 টাকায়, তখন তোমার 20% লস হয়েছিল। তাহলে 80। এবার তুমি প্রফিট করতে চাইছো 20%, তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 120 টাকায়। এটাই খেয়াল রাখতে হবে যে লস হচ্ছে না লাভ হচ্ছে। প্রথমে সেলিং করেছি 20% লস হয়েছে, মানে 80 টাকা। এখন আমাকে 20% আর্ন করতে হবে, তাহলে বিক্রি করতে হবে 120 টাকা। এটা হচ্ছে প্রাইস এর রেশিও। ক্যালকুলেশন করে নাও। 40 2 80, 40 3 হচ্ছে কি 100। তাহলে আমি কি করলাম আগের মেথডেই করার জন্য, যে আমি দেখতে চাইছি 24 টাকায় না, আমি 40 টাকায় কতগুলো বিক্রি করতে পারবো যার জন্য আমার 20% প্রফিট হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, যেহেতু এখানে কি হচ্ছে 24 ছিল, আমি 40 আগেরটার মতো করে নিয়েছি। সেই জন্য আমাকে কোয়ান্টিটি রেশিও তুমি চেঞ্জ করে দিতে পারবে, 3:2 করে দিতে পারবে। তাহলে এই 3 রিপ্রেজেন্ট করবে 45টা অরেঞ্জ। তাহলে এখানে 2 রিপ্রেজেন্ট করবে কত? 15 দিয়ে গুণ 30টি। তার মানে কি হলো, যে তুমি 40 টাকায়, এটা মানে কি 24 টাকা না, কিন্তু তুমি 40 টাকায় 30টি 30টি অরেঞ্জ তুমি যদি বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে 20% প্রফিট হবে। 40 টাকায় 30টি কমলালেবু বিক্রি করলে তোমার 20% প্রফিট হবে। তাহলে 40 টাকায় 30টি অরেঞ্জ সেল করলে 20% প্রফিট হবে। তাহলে 1 টাকায় কতগুলি সেল করবে? 30/40। এখন আমি লিখে, লিখে করাচ্ছি। এটা এমনি হয়ে যায়। তাহলে 24 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? 3/4 ইন্টু 4 6 24, মানে 18টি। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, এভাবেও করা যাবে তাহলে। হুম।
কি বলে বলো তো? তুমি যেভাবে ওই এক্সপেন্ডিচার সেম করে হ্যাঁ, এক্সপেন্ডিচার সেম করে, হ্যাঁ, এক্সপেন্ডিচার সেম করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম ভাবেই করবে। লিখে করলে তো টাইম লেগে যাবে। লিখে সবগুলো অঙ্কই করা যায়। বেশ, তাহলে আমাদের এই টাইপটা কমপ্লিট হয়ে গেল। এবার বলো নেক্সট। তাহলে পার্সেন্টেজ থেকে আর কোনো কোশ্চেন আছে? এটা প্রফিট লসের কোশ্চেন লিখ। হ্যাঁ নাম্বারটা। বাপরেরও করা নাকি? এটা কি করায়নি? হ্যাঁ এটা আমি জানো খাতায় আচ্ছা ঠিক। করছি চলে আসছে। আচ্ছা কি বলেছে? ইন এ ভিলেজ 60% families has a cow and 30% families has a buffalo and each of 15% of the families has both cow and buffaloes. বেশ, তাহলে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো এরকম ভাবে। দুটো ফ্যামিলির কাছে দেখো 15% এরকম ফ্যামিলি আছে যার কাছে কি আছে, তোমার বলে দিয়েছে বাফলো আছে, কাউ আছে, দুটোই আছে। 15% ফ্যামিলির কাছে কি আছে? কাউ প্লাস বাফলো দুটোই আছে। 60% ফ্যামিলি এরকম আছে যার কাছে আচ্ছা 60% ফ্যামিলিস হ্যাজ এ কাউ। 60% ফ্যামিলিস অনলি কাউ বলেনি কিন্তু। 60% ফ্যামিলিস হ্যাজ এ কাউ মানে কাউ আছে এবং বাফলো থাকতে পারে। ঠিক আছে? অনলি কাউ যদি বলতো তাহলে পুরোটাই আমি এখানে 60 লিখতাম। অনলি কাউ মানে এটা পুরোটাই 60, এটাই হতো। এখানেই 60 বসাতাম। কিন্তু যেহেতু অনলি কাউ আমাকে বলেনি, সেই জন্য আমরা কি করব? এখানে কত বসাবো বলো? নিশ্চয়ই 45 বসাবো। হ্যাঁ এটা হচ্ছে কাউ, এটা হচ্ছে বাফ। বেশ, এরপরে কি বলেছে? 30% ফ্যামিলিস হ্যাজ বাফেলো। তাহলে এখানে কত বসাবো? নিশ্চয়ই 15 বসাবো। অনলি বাফেলো 15 আছে আর এদিকে হচ্ছে কাউ প্লাস বাফেলো 15 আছে, তাহলে 30 টা হয়ে গেল। তাহলে আমাকে কি বলেছে এখানে এবার? ইন অল আচ্ছা ইন অল দেয়ার আর 96 families in a village. তাহলে টোটাল 96 ভিলেজ আছে। হাউ মেনি ফ্যামিলিজ ডু নট হ্যাভ এনি কাউ বাফেলো? তাহলে কাউ বাফেলো অথবা যেকোনো একটা আছে। হুম? কাউ বাফেলো আছে, নাহলে কাউ আছে, নাহলে বাফেলো আছে। তাহলে এরকম কি আছে? হয় কাউ আছে, নাহলে কাউ প্লাস বাফেলো আছে, আর না হলে তোমার বাফেলো আছে। এরকম কতটা ফ্যামিলি হচ্ছে? 45 প্লাস 15 প্লাস 75। কোনো কিছু নেই। কোনো কিছু নেই এরকম ফ্যামিলি কত হচ্ছে তাহলে? 25% না? বলো। পার্সেন্টেজ দিয়ে করছে, তাহলে পার্সেন্টেজ দিব এখানে। যেহেতু এখানে পার্সেন্টেজ বলেছে তাহলে পার্সেন্টেজ দিতে পারো। কোনো কিছু নেই তাহলে 25%। 25% তাহলে কিছু টোটাল কত জনের? 96 ইন্টু 25% মানে 25% মানে 4 দিয়ে গুণ করে দাও। 24টি ফ্যামিলি। ঠিক আছে? আমি হচ্ছে ওভাবে করছিলাম কোশ্চেনটা এরকম করছিলাম। আচ্ছা 96 is একটু 96 এর if there are 90, হ্যাঁ হবে না কেন? হবে। 100% মানে 96। হ্যাঁ, ওরকম ভাবে হবে। ক্যালকুলেটিভ হয়ে যাবে। কেন করতে যাবে পয়েন্টে? হ্যাঁ ক্যালকুলেশন বাজে হয়ে যাবে। এরকম ভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে করো। সেই জন্য তো পার্সেন্টেজটা দিয়েছে কাজে লাগানোর জন্য। আচ্ছা, এরপরে বলো। আর নেই। এই কোশ্চেন গুলো করেছিলাম গো, টাইপ 20। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক্সামের আগে।
হুম। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস থেকে কতটা হয়েছিল বলো তো? আচ্ছা, তো এখানে 15 পর্যন্ত হয়েছে। 15 এখানে যত একেকটা অঙ্ক না একেকটা পুরো একবারে সবগুলো একেকটা কোয়ালিটির অঙ্ক আছে। মানে এর মধ্যে থেকে পরীক্ষাতে আসে। এই টাইপ ধরে ধরেই আসে। যতগুলো অঙ্ক দেওয়া যায় কিছু না কিছু আছে অঙ্কের মধ্যে মনে। আচ্ছা, কি বলেছে দেখো এখানে? যে shopkeeper sells his goods 20% profit. Had he purchased it for 10% less and sold it rupees 18 less, then he would gain 30%. Find the initial cost price. খুবই সুন্দর অঙ্ক। হয়তো তোমার ডাটা ফাটা একটু ভুল হতে পারে। আমি করে দেখাচ্ছি দেখো। একটা কোশ্চেন করে দেখালে আরেকটা পারবে করতে। A shopkeeper sells his good 20% profit. তাহলে আমি যদি ইনিশিয়াল কস্ট প্রাইস এটা ধরি আই সি পি ধরলাম ইনিশিয়াল কস্ট প্রাইস 100 টাকা জিনিসের দাম তুমি বিক্রি করছো 20% প্রফিটে মানে 120 টাকা বিক্রি করে দেবে বলেছে হ্যাড ই পারচেসিস 10% লেস যদিও 10 টাকা কম দামে কিন্তু তার মানে কিনছে 90 টাকায় যা কিছু ধরছি হচ্ছে ভার্চুয়াল আমি অরিজিনাল তো কোনো কিছু ধরতে পারছি না ঠিক আছে অরিজিনালটা আমাকে বের করতে হবে দাম কত তাহলে হ্যাড ই পারচেস ইট 10% লেস অ্যান্ড সোল্ড ইট ফর 18 লেস আচ্ছা বলো তো এখান থেকে 18 আমি কি বিয়োগ করতে পারবো 18 বিয়োগ করে এখানে 102 লিখতে পারবো লেখাটা কি ঠিক হবে ঠিক তো হবে না কারণ তোমরা হ্যাঁ এটা পার্সেন্টেজ আমি ধরা জিনিসের সাথে 18 অরিজিনাল জিনিস কি করে বিয়োগ করবো তাহলে এটা এটা করা যাবে না বলছে এখানে তো 100 বিয়োগ করা যাবে না ঠিক আছে বলছে হ্যাড ই পারচেসিস 10% লেস অ্যান্ড সোল্ড ইট রুপিস 18 লেস দেন হি উড গেইন 30% প্রফিট এখানে 30% প্রফিট করা যাবে 30% প্রফিট যদি এখানে করি তাহলে 90 এর 30% যদি করি তাহলে 3 9 27 মানে 27 টাকা বেশি 30% মানে 27 টাকা বেশি তাহলে 27 টাকা বেশি মানে কত টাকা হলো 117 টাকা তাহলে এখানে ওর অ্যাকচুয়ালি এখানে কত টাকা লস হলো সেটা হচ্ছে 3 ইউনিট লস হলো কোশ্চেনে বলেছে কত টাকা লস হয়েছে অ্যান্ড সোল্ড ইট দেখো 10% প্রফিটে বিক্রি করলো অ্যান্ড সোল্ড ইট রুপিস 18 লেস তার মানে এটাই রিপ্রেজেন্ট করছে এখানে যেটা 3 লেস হলো এটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 18 রুপিস তাহলে একের ভ্যালু হচ্ছে কি 6 তাহলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে ইনিশিয়াল কস্ট প্রাইস কত হয়েছে এখানেই কোন করে দিলাম আর 6 দিয়ে 6 রুপিস তার ইনিশিয়াল কস্ট প্রাইস 100 সম হচ্ছে 600 রুপিস তাহলে কোনো সময় এখানে 18 লেস করা যাবে না এটা মানে হচ্ছে এখানে যেটা পাবো ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে 18 কে রিপ্রেজেন্ট তাহলে পরেরটাও হুবহু একই রকম নিশ্চয়ই পারবে করতে এটা পরেরটা তাই না তাই সেটা করবো একই রকম খুব সুন্দর অঙ্ক পরীক্ষা অনেকবার এসেছে তো দেখো টাইপ 8 দুটো অঙ্ক আছে আমি একটা করে দেখাবো একটা তুমি করবে এ ম্যান সেলস ইজ গুড 25% প্রফিট এ ম্যান সেলস ইজ গুড 25% প্রফিট বেশ 25% প্রফিট প্রথমে বিক্রি করলো had he purchased it 900 less and sold it for 900 less then he would gain 5% more profit then he would gain কিন্তু আগেটার মতো না দেখো আগেটা অন্যরকম বলেছে এখানে অন্যরকম বলবে যে আগে যেটা প্রফিট করেছে তার থেকে এখন 5% প্রফিট করছে had he purchased it 900 টাকা যদি লেস দামে বিক্রি করে and বিক্রি করার সময় যদি 900 টাকা কম দামে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে 5% বেশি প্রফিট হচ্ছে আগের থেকে আগে 25% প্রফিট হচ্ছে এখন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এখন 30% প্রফিট 25% প্রফিট মানে 1/4 30% প্রফিট মানে হচ্ছে 3/10
আচ্ছা, তাহলে ইনিশিয়াল কস্ট প্রাইস কত গো? সিপি হচ্ছে 4 টাকা। তাহলে এটাকে আমি কি করতে পারি? 4x ধরতে পারি। আচ্ছা, এম অ্যান্ড সেলস ইজ গুড 25% প্রফিট। বেশ। আর সেলিং প্রাইস কত গো? সেলিং প্রাইস হচ্ছে 5x টাকা। একটা জিনিস 25% প্রফিট যদি করি তাহলে নিশ্চয়ই সেটার কস্ট প্রাইস 4x হবে এবং সেলিং প্রাইস কত হয়ে যাবে? 5x হবে। এবার সেই জিনিসটার উপরে কি করেছে? হ্যাড ই পারচেজ 900 লেস, যেটা 4x টাকায় কিনেছিলাম সেটাকে আমি 900 টাকা কম দামে কিনলাম। এবং যেটা সোল্ড করেছিলাম 900 টাকা, যেটা সোল্ড করেছিলাম তোমার 5x টাকায় সেটাকে আমি আবার 900 টাকা কম দামে বিক্রি করছি। তাহলে ওভারঅল আমার কি হয়ে যাবে? 5% মোর প্রফিট হবে। মোর প্রফিট মানে আগের থেকে তোমার কি হয়ে যাবে? ৩ টাকা বেশি প্রফিট হবে। আগে যদি 25% প্রফিট হয় তাহলে এখন কি হচ্ছে তোমার 30% প্রফিট হচ্ছে। তাহলে আগের কস্ট প্রাইস কত? আগের কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা। কারণ এটা 30% প্রফিটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস তাহলে কত? 13। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এস। দেখে নাও কম্পেয়ার করে। আগের সিপি ছিল 4x, 900 টাকা কম দামে তুমি কিনলে। তাহলে 900 টাকা কম দামে যদি কেনো তাহলে তোমার নরমাল এখনকার সিপি কত? 4x মাইনাস 900, যেটা রিপ্রেজেন্ট করছে এটা 10 কে। আর তুমি কি করলে? 5x টাকায় বিক্রি করেছিলে, এখন কি করছো? 900 টাকা কম দামে বিক্রি করছো। তাহলে সেক্ষেত্রে তোমার কি হচ্ছে? 5% মোর প্রফিট হচ্ছে, মানে 30% প্রফিট হচ্ছে। 30% প্রফিট মানে কস্ট প্রাইস যদি 10 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 3 টাকা বেশি মানে 13 টাকা। বলো বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এটাকে সিম্পলিফাই করে নেব। 52x 52x মাইনাস 3 9 27 এর 7 0 0 3 9 27 এর 7 11 ইকুয়ালস টু 50x মাইনাস, সরি এখানে বেশি শূন্য লিখে ফেললাম। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে 2x একবারে করে দিলাম। ওই পাশে যদি নিয়ে যায় তাহলে দুটো 7, 11 থেকে 9 বাদ দিলে 2। আচ্ছা, তাহলে আমার চেয়েছে কি? ফাইন্ড দ্য ইনিশিয়াল কস্ট প্রাইস। দেয়ারফর 4x ইনিশিয়াল কস্ট প্রাইস হচ্ছে 4x, 5400। এটা হচ্ছে কি অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা একটু অন্যভাবে করছি দেখো এবার। এই অঙ্কটাকে অন্যভাবে করছি। ক্রস রুল দেখো। ক্রস রুলটা কেমন? যে প্রথমে কস্ট প্রাইস কত ছিল? 25% থেকে কস্ট প্রাইস পাচ্ছি সেটা হচ্ছে 4। সেলিং প্রাইস কত পাচ্ছি? সেটা হচ্ছে কি আমার সেলিং প্রাইস কত পেলাম? 5। নতুন কস্ট প্রাইস কত? সেটা হচ্ছে তোমার 10। সেলিং প্রাইস কত? 13। এবং এদের মধ্যে যেটা ব্যবধান সেটা কত? 900, 900। বলো এতে আপত্তি করার কি কিছু আছে? দেখো, না। কস্ট প্রাইসও 900 টাকা কমছে, সেলিং প্রাইসও 900 টাকা কমছে, তাহলে নিশ্চয়ই আগেরটা থেকে এটা কি হবে? এরকম ভাবে কমবে। তাহলে 900 র গ্যাপ হবে। বেশি হোক কম হোক আমার দেখার দরকার নেই, কিন্তু 900 র গ্যাপ। ক্যালকুলেশন যদি করা যায়, ক্রস রুল নিয়ম হচ্ছে এটার সাথে এটা ক্যালকুলেশন করব এবং এটার সাথে এটা ক্যালকুলেশন। তাহলে 4 তেরং 52, 5 দশে 50, তাহলে 2 হলো। এখানে 13 থেকে 10 বাদ দিলে 3, 3 9 27, 2700। তাহলে 4 সমান কত হয়ে যাবে? 4 সমান 50 সিপি। এবার এটা একই রকম ভাবে করবে। এটা অনেক ফাস্ট হয়ে গেল। পরেরটা একই রকম ভাবে 21 এরটা। 22 এটা দেখো কি বলেছে? নম্বর 22। দেখো পারা যাবে কিনা। চলো এই টাইপটাই শুরু করবো আজকে। বলে দিই টাইপটা। সুন্দর অঙ্ক। 3টা অঙ্ক দেওয়া আছে।
কি বলেছে? এ ম্যান পারচেজ সাম আর্টিকেল, এ ম্যান পারচেজ সাম আর্টিকেল 11 আর্টিকেল ফর রুপিস 10। আমরা যখন প্রফিট লস হিসাব করবো তখন একটা জিনিস মাথায় রাখবো যে আমাকে কোয়ান্টিটি সেম করতে হবে। প্রফিট লস যখন এর আগে যে অঙ্কগুলো করলাম সেখানে কোয়ান্টিটি সেম করেছিলাম। তাহলে কোয়ান্টিটি কিন্তু আমাকে সেম করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এ ম্যান পারচেজ সাম আর্টিকেল 11 আর্টিকেল ফর রুপিস 10। প্রথমে আর্টিকেল লিখলাম 11 আর্টিকেল ফর রুপিস 10, তাহলে আর্টিকেল, পরে লিখলাম প্রাইস। 11 আর্টিকেল নিয়েছি। কস্ট প্রাইস এর ক্ষেত্রে কি বলা হয়েছে যে 11টা আর্টিকেল নিয়েছি যার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 10 টাকা। প্রাইস ছিল 10 টাকা। সেলিং প্রাইস এর ক্ষেত্রে কি বলা হয়েছে? and sell all the articles 10 আর্টিকেল ফর রুপিস 11। ল্যাঙ্গুয়েজ গুলো একটু উল্টো-পাল্টা করে করা আছে। সেলিং কি করলো? সেল করলো 10 আর্টিকেল ফর রুপিস 11। 10টা আর্টিকেল সেল করলো তোমার 11 টাকায়। তাহলে আমরা কি করব? আমরা আর্টিকেল সেম করে নেব। তাহলে এখানে কি করলাম? 10 দিয়ে গুণ করলাম আর এখানে কি করলাম? 11 দিয়ে গুণ করলাম। দেখো এখানে 110 টা হয়ে গেল। কস্ট প্রাইস এর ক্ষেত্রে 110, সেলিং প্রাইস এর ক্ষেত্রে 110। এখানে 10 দিয়ে গুণ করলে তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে। এখানে 11 দিয়ে গুণ করেছে মানে এখানে 11 দিয়ে গুণ করতে হবে 121। তাহলে কত পার্সেন্ট প্রফিট হলো বল? 21% না? হ্যাঁ। তারপর ওটা নিশ্চয়ই পারবে। সেম। তারপরটা আমি করছি না। একবারে সেম আছে, হুবহু সেম। আচ্ছা এই কোশ্চেনটা করার আগে পরে একটা কোশ্চেন আছে, আগে এটা বোঝো। 25,000 ওই সেম টাইপ। 2 ভাবে করা যায় এই অঙ্কটা। কি বলেছে? এ ম্যান পারচেজ সাম অরেঞ্জ, যা রেট বলে দিয়েছে। কিছু কিনছে, কতটা কিনছে আমি জানি না। কিন্তু এখানে যেটা দেওয়া আছে একটা হিসেব দেওয়া আছে। যে একটা অরেঞ্জের দাম হচ্ছে 2 টাকা। কতটা কিনছে আমার দরকার নেই। ঠিক আছে? একটা অরেঞ্জের দাম হচ্ছে 2 টাকা। আরেকটা টাইপের অরেঞ্জ কিনছে যেখানে দাম লেখা আছে তোমার 2 টো অরেঞ্জ নিলে 1 টাকা করে করতে হবে। তার মানে এখানে দুটো জিনিস 2 রকম ভাবে বলেছে। দুটো হচ্ছে সিপির ক্ষেত্রে। কি? প্রাইস, সরি প্রথমে আর্টিকেল লিখবো, হ্যাঁ? কারণ আর্টিকেলটাকে সেম করতে হয়। আর্টিকেল তারপরে প্রাইস কি? তাহলে কস্ট প্রাইস কি বলে? একটা টাইপের অরেঞ্জ নিচ্ছি যেখানে আমাকে কি করতে হচ্ছে? একটা অরেঞ্জের দাম হচ্ছে 2 টাকা। আরেক জায়গায় অরেঞ্জ কিনলাম যেখানে দুটো অরেঞ্জ নিলাম এবং দাম পে করলাম হচ্ছে গিয়ে 1 টাকা। বিক্রি করার ক্ষেত্রে কি করলাম? আমি 4 টা অরেঞ্জ বিক্রি করলাম তোমার হচ্ছে গিয়ে 3 টাকায়। তাহলে আমরা বলেছি যে অরেঞ্জ সেম করে নিব। ঠিক আছে? আর্টিকেল সেম করে নেব। যতগুলো আমার আর্টিকেল কস্ট প্রাইস এ থাকবে ততগুলো আর্টিকেল আমার সেলিং প্রাইস এ থাকবে। তাহলে আমরা এখানে দেখো আর্টিকেল সেলিং করেছি কত? 4 টা। তাহলে এখানেও সেলিং 4 টাই হতে হবে। তাহলে এখানে আর্টিকেল সেম করে নিচ্ছি 2 দিয়ে। এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 1। টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল? 5। আর এখানে 4 টা অরেঞ্জের সেলিং প্রাইস হচ্ছে গিয়ে কত? 3। তাহলে তোমার লস কত হলো? লস হচ্ছে 2 টাকা। কত টাকায়? 5 টাকায়। তাহলে 100 টাকায় কত বা 2 এর 5, 1 এর 5 মানে 20, 2 এর 5 মানে হচ্ছে কি তোমার 40। তাহলে 40% হচ্ছে কি লস। তুমি 5 টাকায় টোটাল কিনে 3 টাকায় বিক্রি করছো। তাহলে তোমার 40% লস হয়ে গেল। এটা একটা পদ্ধতি যেটা আমরা আর্টিকেল সেম করে করব। অনেক সময় কি হয়? আর্টিকেল সেম করার জন্য আমাকে লসাগু কিন্তু নিতে হয়। লসাগু নিয়েও তুমি করতে পারো। 4, 2, 1 এর লসাগু করলাম 4। আরেকটা পদ্ধতি আছে। ঠিক আছে? ওই পদ্ধতিতে আমরা করতে পারবো। সেটা দেখিয়ে দিই। আরেকটা পদ্ধতি আছে। আর্টিকেল, প্রাইস, আরেকটা হচ্ছে কি প্রাইস পার আর্টিকেল। আর্টিকেল প্রাইস, প্রাইস পার আর্টিকেল। কস্ট প্রাইস কি আছে দেখে নাও। প্রথমে একটা আর্টিকেল নিয়েছি, একটা অরেঞ্জ নিয়েছি 2 টাকায়। তারপরে দুটো অরেঞ্জ নিলাম 1 টাকায়। সেলিং প্রাইস এর ক্ষেত্রে কি করলাম? 4 টা আর্টিকেল বিক্রি করলাম তোমার 3 টাকায়। তাহলে প্রাইস পার আর্টিকেল কত? একটা আর্টিকেলের দাম কত? এখানে একটা আর্টিকেলের দাম 2। 2/1 মানে 2 হচ্ছে। 2/1 মানে 2। এখানে কত হচ্ছে? 1/2 হচ্ছে।
আর এখানে কত হচ্ছে তোমার প্রাইস পার আর্টিকেল 3/4 একটা আর্টিকেলের হিসাবে যাচ্ছে আমরা। বুঝা যাচ্ছে তো নাকি? বলো। হ্যাঁ এবার আমি কি করলাম লসাগু করে নিলাম 4, 2 এবং 1 এর লসাগু করি। এলসিএম করলাম। এলসিএম করলাম সেটা হচ্ছে 4, 2, 1 তাহলে কত হয়ে যাবে 4 ই হবে। আমার কাজ হচ্ছে যেটা এলসিএম করেছি সেই এলসিএম দিয়ে গুণ করে দাও। সব সেম করে দাও। সবগুলোকে সেম করে দাও। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলাম তাহলে কত হয়ে গেল 8। এখানে 4 দিয়ে গুণ করলাম তাহলে এখানে কত হয়ে গেল তোমার 8। এখানে 2 হয়ে গেল। আর এখানেও 4 দিয়ে গুণ করলাম। এখানে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তার মানে দেখো এখানে আর্টিকেল কিন্তু 8 টা হচ্ছে। 8 টা আর্টিকেল। 4 এই যে 4 টা আর্টিকেল, এই যে 4 টা আর্টিকেল। সমান করছি তো 4 টা 4 টা 8 টা। তাহলে 8 টা আর্টিকেলের কস্ট প্রাইস কত? 10 টাকা। 8 টা আর্টিকেল কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা। আর তুমি বিক্রি করার সময় কি করেছো? 4 টা আর্টিকেল করতে হবে না। বিক্রি করার সময় তোমাকে হিসাব রাখতে হবে যে কস্ট প্রাইস এর ক্ষেত্রে দুটো জিনিস এসছে। 4 টা 4 টা করে 8 টা আর্টিকেল এসছে। তাহলে সেলিং প্রাইস এর ক্ষেত্রে 8 টা করতে হবে। 3 দিয়ে কত 6। তাহলে 10 টাকায় কিনে 8 টা আর্টিকেল তুমি 6 টাকায় 8 টা আর্টিকেল বিক্রি করে দিচ্ছ। তাহলে 4 টাকা তোমার লস হচ্ছে। 4 এর 10 মানে কত হয়ে গেল? 40%। 40% তোমার লস। ক্লিয়ার? হ্যাঁ বেশ, আজকে এইটুকুই থাক। এই একটা অঙ্ক থাকলো। ওই একটা অঙ্ক তুমি দেখো, ট্রাই করো এরকম ভাবে করতে পারছো কিনা। পরের অঙ্কগুলো না তুমি চেষ্টা করো। আর বেশি থাকছে না। এরপরের দিন আমরা আচ্ছা তোমাদের প্রফিট লস হয়ে গেলে আর হয়তো কয়েকটা অঙ্ক আছে যাই হোক। এরপরে কি শুরু করা যায়?